ফেব্রুয়ারি থেকে মে 4 মাসের মাথাতেও মধ্যপ্রাচ্যে শান্তির কোনো নামগন্ধ নেই। এই আবহে চিন্তা বাড়িয়ে দক্ষিণ ইরানে ফের হামলা চালিয়েছে আমেরিকা। তবে কি ফের শুরু হতে চলেছে মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর যুদ্ধ? কেনই বা বারবার ভেস্তে যাচ্ছে এই শান্তি চুক্তি? কেনই বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নের চুক্তিতে বেঁকে বসছে ইসলামাবাদ? পাকিস্তানের উদ্দেশ্যটাই বা কি? কেনই বা মার্কিন বিদেশ সচিবকে ভারতে এসে ওই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে সাফাই দিতে হচ্ছে? তাহলে কি এবার আমেরিকা পাকিস্তানের সম্পর্কের অবনতি হচ্ছে? আর পাক প্রধানমন্ত্রী চীন সফর কি সেই ইঙ্গিতেই শিলমোহর দিচ্ছে? এই আবহে ভারতের উদ্বেগের জায়গাটা ঠিক কোথায়? ভারতে ক্রমবর্ধমান পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি মোকাবেলায় ভারত কতটা প্রস্তুত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। 4 মাস হতে চলল, মুখে যতই শান্তির কথা বলুক না কেন মার্কিন প্রেসিডেন্ট থেকে শেহবাজ শরীফ বা ওই আসিম মুনিররা, বাস্তবে তা কিন্তু অধরাই থেকে গেছে। এই আবহে মঙ্গলবারই আমেরিকা দক্ষিণ ইরানের বন্দর আব্বাস সহ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে বলেই জানা যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি অনুযায়ী এটি ছিল একটি আত্মরক্ষামূলক হামলা। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তাক করা এবং সমুদ্রে মাইন বিছানোর অপরাধে ইরানের রেভলিউশনারি গার্ডের 2টি নৌকো ধ্বংস করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই বিধ্বংসী হামলার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ওয়াশিংটন এবং তেল আবিবকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা পরিষ্কার জানিয়েছে যে এই ধরনের হামলা সত্ত্বেও ইরান নিজেদের অবস্থান থেকে পিছু হটবে না। যা পরিস্থিতি তাতে কিন্তু মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে শান্তির চুক্তি ক্রমশ কিন্তু ওই সোনার পাথর বাটির মতন হয়ে দাঁড়াচ্ছে। আর পাকিস্তানও সুযোগ বুঝে ঝড়ে বক মরলে ফকিরের কেরামতির কৃতিত্ব অর্জন করবে বলে শান্তির দূত সাজার নাটকটা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেনই বা বারবার ভেস্তে যাচ্ছে এই শান্তি চুক্তির পরিকল্পনা? তাহলে কি মুখে সবাই যুদ্ধ চাই না, যুদ্ধ নয়, শান্তি চাই বলছেন, আসলে যুদ্ধের পরিপন্থী? নাকি নেপথ্যের অঙ্কটা তার চেয়েও জটিল? এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 23 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সঙ্গে শান্তি চুক্তি অনেকটাই নাকি চূড়ান্ত হয়ে গেছে এবং হরমুজ প্রণালী খোলার ব্যাপারেও নাকি সমঝোতা হয়ে গেছে। শুধু তাই নয়, ট্রাম্প আরও দাবি করেছিলেন যে ওই চুক্তির অধীনে ইরান হরমুজ প্রণালী থেকে তাদের বসানো সামুদ্রিক মাইন অপসারণ করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এটি খুলে দেবে। এর বিনিময়ে আমেরিকা গত 17 এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর উপর জারি করা কঠোর নৌ অবরোধ তুলে নেবে। পাশাপাশি ইরানকে পুনরায় আন্তর্জাতিক বাজারে অবাধে অপরিশোধিত তেল বিক্রি করার জন্য আংশিক নিষেধাজ্ঞা মুকুব করা হবে। এই চুক্তির বিষয়ে ট্রাম্প আরও জানিয়েছিলেন যে এই শান্তি প্রক্রিয়াটি একক কোনো প্রচেষ্টা নয়। তিনি পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, তুরস্ক, মিশর, জর্ডন এবং বাহরিনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সরাসরি কথা বলে চূড়ান্ত করেছেন। তবে চুক্তিটি প্রায় চূড়ান্ত দাবি করলেও ট্রাম্প কিন্তু স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না। আবার 24 মে তিনি জানালেন, হয় সবার জন্য একটি দুর্দান্ত চুক্তি হবে, নয়তো কোনো চুক্তিই হবে না, আমরা আবার যুদ্ধক্ষেত্রে ফিরে যাব। তবে মজার বিষয় হলো, ট্রাম্পের এই অতি আশাবাদী দাবির পর ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘের আবার উল্টো সুর গিয়েছে। তেহরানের দাবি চুক্তি অনেক দূর এগোলেও ট্রাম্পের কিছু বক্তব্য বাস্তবতার পরিপন্থী, অর্থাৎ বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান সম্পূর্ণ টোল মুক্ত বা নিয়ন্ত্রণহীনভাবে ছাড় দিতে রাজি নয়, বরং তারা সেখানে নেভিগেশনাল সার্ভিস ফি বা নিজস্ব তদারকি বজায় রাখতে চায়।
এরই মধ্যে আবার গত 25শে মে কাতারের রাজধানী দোহায় আমেরিকা এবং ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে শান্তি চুক্তির খসড়া এবং যুদ্ধবিরতি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনাও হয়েছে। বৈঠকে যোগ দিয়েছিলেন ইরান পার্লামেন্ট স্পিকার এবং প্রভাবশালী শীর্ষ নেতা মোহাম্মদ বাঘের ঘালিবাফ। সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইরানের গভর্নর আব্দুল নাসের হিম্মাতি। তবে মুশকিল হয়ে যায় যখন বৈঠকের শুরুতেই ইরান একটি বড় শর্ত জুড়ে দেয়। ইরান ইন্টারন্যাশনালের তথ্য মতে তেহরান দাবি করেছে যে আলোচনা বা রোডম্যাপ এগিয়ে যাওয়ার প্রথম ধাপ হিসেবে কাতারের ব্যাংকে অবরুদ্ধ থাকা তাদের 12 বিলিয়ন মার্কিন ডলার তহবিল অবিলম্বে মুক্ত করতে হবে। গোটা বিষয়টিকে আরও জটিল করে তোলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আবার দাবি করেন এই ইরান শান্তি চুক্তির অংশ হিসেবে কাতার, পাকিস্তান, মিশর, জর্ডন এবং তুরস্ককে বাধ্যতামূলকভাবে একসঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করতে হবে। এখন প্রশ্ন হলো, কি এই আব্রাহাম অ্যাকর্ডস? দেখুন, আব্রাহাম অ্যাকর্ডস হলো 2020 সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল এবং বেশ কয়েকটি আরব মুসলিম দেশ যেমন সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, মরক্কো এবং সুদান এদের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক কূটনৈতিক শান্তি চুক্তি, যার মূল উদ্দেশ্য ছিল কয়েক দশকের দ্বন্দ্ব ভুলে মধ্যপ্রাচ্যে পারস্পরিক সম্পর্ককে স্বাভাবিক করা। ইহুদি এবং ইসলাম উভয় ধর্মের সাধারণ পূর্বপুরুষ হযরত ইব্রাহিম বা আব্রাহামের নাম অনুসারে এই চুক্তির নামকরণও কিন্তু করা হয়েছিল। এখন গত 25শে মে কাতারের বৈঠক চলাকালীন ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে আব্রাহাম অ্যাকর্ডসের সই করে ইসরায়েলকে স্বীকৃতি না দিলে কাতার বা অন্যান্য মুসলিম দেশগুলো ইরানের সাথে হতে যাওয়া এই ঐতিহাসিক শান্তি চুক্তির অংশ হতে পারবে না। আর এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে, কারণ একদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যে সমস্ত দেশ ওই আব্রাহাম অ্যাকর্ডসে সই করে ইসরায়েলকে মেনে নেবে তারা ইরানের শত্রু হিসেবেও গণ্য হবে। এই পরিস্থিতিতে কাতার, সৌদি আরব বা তুরস্কের মতন দেশের পক্ষে ওই হুট করে আব্রাহাম অ্যাকর্ডসে সই করা মানে নিজেদের দেশের জনগণের ক্ষোভের মুখে পড়ার শামিল। এছাড়াও ট্রাম্প এই তালিকায় তুরস্ক, মিশর, জর্ডনের নামও কিন্তু যুক্ত করেছেন। অথচ তুরস্ক 1949 সাল থেকে এবং মিশর ও জর্ডনও বহু বছর আগেই এই ইসরায়েলের সঙ্গে পৃথক শান্তি চুক্তি করে রেখেছে। ফলে তাদের নতুন করে এই আব্রাহাম অ্যাকর্ডসে আনার দাবিকে তারা একতরফা চাপ হিসেবেই দেখছে। এমনকি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আমেরিকার তাবেদার পাকিস্তানও এই চুক্তিতে বেঁকে বসেছে। ট্রাম্পের এই প্রস্তাবকে পাকিস্তান তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে দিয়েছে। কারণ প্রথমত পাকিস্তানে বিপুল সংখ্যক শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাছাড়া ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্তও রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির নামে নিজেরা ইসরায়েলের সঙ্গে হাত মেলালে দেশের ভেতরে এবং সীমান্তে তীব্র নিরাপত্তা সংকট তৈরি হতে পারে বলেই পাকিস্তান কিন্তু মনে করছে। কিন্তু শুধু কি এই একটি কারণ? পাকিস্তানের মতন আমেরিকার তাবেদার হঠাৎ ট্রাম্পের নির্দেশ মানছে না কেন? পাকিস্তানের উদ্দেশ্য ঠিক কি? কেনই বা মার্কিন বিদেশ সচিবকে এই ভারতে এসে ওই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে সাফাই দিতে হচ্ছে? তাহলে কি এবার ওই আমেরিকার পাকিস্তানের সম্পর্ক অবনতির দিকে এগোচ্ছে? পাক প্রধানমন্ত্রী চীন সফর কি সেই ইঙ্গিতেই শিলমোহর দিচ্ছে? দেখুন, পাকিস্তানের মতন আমেরিকার স্তাবক দেশ কেন ট্রাম্পের নির্দেশ অমান্য করছে? এর প্রথম দুটো কারণ আপনাদেরকে আগেই বললাম। এই দুটো কারণ ছাড়াও রয়েছে অন্যতম আরও একটি কারণ, আর তা হলো পাকিস্তানের বিদেশ নীতি। আপনাদের জানিয়ে রাখি যে একেবারে জন্মলগ্ন থেকেই এই পাকিস্তান দেশটির বিদেশ নীতির মূল ভিত্তি হলো তারা কখনোই ওই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের সাফ কথা, যতক্ষণ না আল কুদস আল শরীফ বা জেরুজালেমকে রাজধানী করে একটা স্বাধীন এবং সার্বভৌম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হচ্ছে ততক্ষণ ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন সম্ভব নয়। তাছাড়া পাকিস্তানের পাসপোর্টে এরকম কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে বা থাকে, এটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য বৈধ। ফলে বুঝতেই পারছি যে ইসরায়েলকে মেনে নেওয়া ওই পাকিস্তানের রাষ্ট্রীয় সংবিধান এবং আইনি কাঠামোর সম্পূর্ণ পরিপন্থী। স্বাভাবিকভাবেই সোমবার রাতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সাব জানিয়েছেন, আমেরিকার এই প্রস্তাব মেনে নেওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। খোয়াজা আসিফ অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমাদের এমন কোনো চুক্তির অংশ হওয়া উচিত যা আমাদের দেশের মূল আদর্শ এবং নীতির বিরুদ্ধে যায়। ইসরায়েলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেছেন, যাদের মুখের কথার একদিনের জন্য ভরসা করা যায় না, তাদের সঙ্গে আপনি কিভাবে আলোচনায় বসবেন? আমাদের অবস্থান একদম পরিষ্কার, এই প্রস্তাব কোনোভাবেই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট চাইলেই পাকিস্তান তার পাসপোর্টের আইনি ধারা এবং ঐতিহাসিক ফিলিস্তিনি নীতি বদলে ওই ইসরায়েলের সঙ্গে হাত মেলাবে, এমনটা কিন্তু একেবারেই নয়। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি আমেরিকা আর পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক এবার অবনতির দিকে এগোচ্ছে? সত্যি বলতে তেমনই ইঙ্গিত কিন্তু পাওয়াও যাচ্ছে, কারণ মার্কিন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম অত্যন্ত কড়া ভাষায় পাকিস্তান এবং সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ট্রাম্পের এই শান্তি প্রস্তাব এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথ যদি পাকিস্তান প্রত্যাখ্যান করে, তবে ভবিষ্যতে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানকে গুরুতর পরিণতির সম্মুখীন হতে হবে। আর এমনিতেই পাকিস্তানের অর্থনীতি বর্তমানে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর ওই মার্কিন আর্থিক সহায়তার উপর ব্যাপকভাবেই নির্ভরশীল। এখন ট্রাম্পের স্বপ্নের চুক্তি এভাবে পত্রপাঠ খারিজ করার ফলে ভবিষ্যতে পাকিস্তান আর আমেরিকার কাছ থেকে যদি কোনো আর্থিক সুবিধা না পায় বা ভূ রাজনৈতিক সমর্থন পাওয়ার ক্ষেত্রে বড় বাধার মুখে পড়ে, তাহলে কিন্তু সমস্যা জটিল হয়। কিন্তু বাইরে থেকে যতই দহরম মহরম মনে হোক না কেন, এই দুই দেশের সম্পর্ক সবটাই ছিল একেবারে নিজ নিজ স্বার্থের জন্য। আর এখন সেই স্বার্থে ঘা লাগতেই ট্রাম্পের এই ইসরায়েল সংক্রান্ত শর্ত পাকিস্তানকে এক চরম উভয় সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আমেরিকার কথা শুনলে তাদের দেশের ভেতরে গণবিক্ষোভ শুরু হবে, আর না শুনলে ট্রাম্প প্রশাসনের কোপে পড়তে হবে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বেজায় ফাঁপড়ে পড়েছে পাকিস্তান। আর এই আবহে আবার শোনা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরশাহির থেকে পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের অসংখ্য মানুষকে আকস্মিকভাবেই তাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের অনেকেই নাকি আগে থেকে এ বিষয়ে কোনো নোটিশ পাননি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের মতন অঞ্চলে শিয়া সুন্নি সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংসতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই তো গত রবিবার পাকিস্তানের বেলুচিস্তানের কোটায় চলন্ত যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। আর এই হামলা চালিয়েছে ওই বালোচ লিবারেশন আর্মি। আর এই ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় 47 জনের, আহত শতাধিক। যে পাকিস্তান আত্মঘাতী হতে শেখায় নিজেদের সন্তানকে, জঙ্গি বানায়, সেই তারাই এখন নিজেদেরকেই হত্যা করতে উদ্যত হচ্ছে। আসলে বাইরের কোনো শত্রু আক্রমণের চেয়েও পাকিস্তান এখন নিজেদের অভ্যন্তরীণ কোন্দল, দেউলিয়া অর্থনীতি, রাজনৈতিক প্রতিহিংসা এবং সাম্প্রদায়িক বিভাজনের আগুনেই বেশি জ্বলছে। বিশ্লেষকদের মতে এই ঘরের আগুন যদি ইসলামাবাদ দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারে, তবে রাষ্ট্র হিসেবে পাকিস্তানের টিকে থাকাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেই ভয়ে কি তবে এবার তড়িঘড়ি চীনে দৌড়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ? দেখুন, গত 23 থেকে 26 তারিখ পর্যন্ত চীন সফরে পাক প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং সহ শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, যেখানে মধ্যপ্রাচ্যের সংকট নিরসন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে বেজিং পূর্ণ সমর্থন জানিয়েছে। সে কারণে কি আমেরিকা এবার পাকিস্তান ছেড়ে
ভারতের দিকে মনোযোগ দিতে একরকম বাধ্য হয়েছে। কারণ আপনারা অনেকেই জানেন যে 23 থেকে 26শে মে ভারত সফরে ছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। অর্থাৎ ঠিক যে সময় যে তারিখে চীন সফরে ছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ঠিক সেই সময় সেই তারিখেই ভারত সফরে ছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। সময়টা কিন্তু এখানে বেশ গুরুত্বপূর্ণ। 23শে মে সকালে তিনি প্রথম এই কলকাতাতেই অবতরণ করেছিলেন। রুবিও ইঙ্গিত দিয়েছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ভারত আর ইউএস বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এমনকি ভারত সফরে আসার ঠিক আগেই মায়ামিতে দাঁড়িয়েও রুবিও আমেরিকার সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়েছিলেন আমেরিকার জ্বালানি পণ্য ভারতের প্রয়োজন মেটানোর পক্ষে পুরোপুরি সহায়ক এবং ভারত যত পরিমাণ জ্বালানি কিনতে চায় আমেরিকা তা বিক্রি করতে প্রস্তুত। তিনি আরও সাফাই দিয়ে বলেছিলেন যে রাশিয়ার তেলের ওপর যে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা বিশেষভাবে ভারতকে লক্ষ্য করে কখনোই করা হয়নি। এর মূল উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। তবে ভারত রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা, এই কারণেই গোটা বিষয়টা সামনে এসছে। ফলে বোঝাই যাচ্ছে যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে আপাতত কিন্তু এই মুহূর্তে উঠে পড়ে লেগেছে ওই আমেরিকা। যদিও ভারতের সঙ্গে চলমান বাণিজ্যিক চুক্তি জটের মধ্যেই রুবিও আবার ঘোষণা করেছেন যে আগামী 5 বছরে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $500 বিলিয়ন বা 50,000 কোটি ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। আর এই গোটা বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে তীব্র বিতর্ক এবং ধোঁয়াশা তৈরি হয়েছে। রুবিওর এই মন্তব্যের পরেই ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে এখনো কিছুই কিন্তু স্পষ্ট করে জানানো হয়নি। সব মিলিয়ে একদিকে চায়না পাকিস্তান জোট ক্রমশ শক্তিশালী হচ্ছে, আবার অন্যদিকে ইউনাইটেড স্টেটস এখন দক্ষিণ এশিয়ায় নতুন ভারসাম্য খুঁজছে। আর সে কারণেই নজর ঘুরেছে ইন্ডিয়ার দিকে। কৌশলগতভাবে ভারত এখন সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে। ফলে এই ভূরাজনৈতিক টানাপোড়েনে ভারত এক প্রকার সুইং স্টেট, যার দিকে ঝুঁকেই ভবিষ্যতের শক্তির সমীকরণ ঠিক হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে গড়ায়। আজ এ পর্যন্তই। নমস্কার।